তো পিভি ইকুয়াল টু এনআরটি, এগুলো আমি একটু শর্টে বলি কি কি ছিল। পি ছিল হচ্ছে গ্যাসের চাপ, ভি ছিল আয়তন, আর হলো মোলার গ্যাস ধ্রুবক। নরমালি আমাদের বইয়ে যেগুলো আছে আর এর ভ্যালু 8.314, মানে ফিজিক্সে বেশিরভাগ সময় 8.314 বসাবো, কারণ এসআই একক হচ্ছে এটা 8.314। টি কি, টি হচ্ছে কেলভিনে তাপমাত্রা। এন কি, এন হচ্ছে মোল সংখ্যা। এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কিভাবে পাওয়া যায়? মোল সংখ্যা অনেকভাবে পাওয়া যায়, যার মধ্যে যেটা আমরা ফিজিক্সে বেশি ইউজ করব, মানে আমাদের যেসব ম্যাথ আছে সেগুলোতে বেশি আছে, সেটা হচ্ছে ডাব্লিউ বাই এম। এম হচ্ছে আণবিক ভর, এটা একটা গ্যাসের জন্য ফিক্স, যেরকম অক্সিজেনের জন্য হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে 44। এগুলো কতদিন আমরা ডিটেইলসে বলছি, তাই আমি একটু রিক্যাপ করছি আর কি, যে কি কি ছিল। আর ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে মানে তোমাকে দেওয়া যেটুকু ভরটা দেওয়া হয়েছে, প্রদত্ত ভর। মানে 32 গ্রাম অক্সিজেন যে সবসময় দিবে তা না, তোমাকে 2 গ্রাম অক্সিজেন দিতে পারে, 5 গ্রাম অক্সিজেন দিতে পারে ইচ্ছা মতো। তাহলে সেই অনুসারে ডাব্লিউটা চেঞ্জ হবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রদত্ত ভর, বা এটা অ্যাকচুয়ালি ম্যাস। আর আণবিক ভর এটা কিন্তু কনস্ট্যান্ট একটা মান। হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্ট, যে কোনো গ্যাসের জন্য এটা কনস্ট্যান্ট একটা মান। তার মানে আমরা যদি কখনো ভর নিয়ে কথা বলি, যে আমি যদি বলি যে আমি শুধু ভরের কথা চিন্তা করব এই ইকুয়েশনে, তার মানে আমাকে ডাব্লিউ এর কথা চিন্তা করতে হবে। খেয়াল করো, আমাকে যদি বলে যে আমরা এই ইকুয়েশনে ভরের কথা চিন্তা করব, তাহলে শুধুমাত্র ডাব্লিউ নিয়ে চিন্তা করব আমরা, এম নিয়ে চিন্তা করব না। এম যে কোনো গ্যাসের জন্য ফিক্স করা, এটা তুমি চেঞ্জ করতেই পারবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার খেয়াল করো যে এবার যদি একটু বসাই পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তাহলে ভর কোনটা আমি বললাম? ভর কিন্তু কোনো কিছু না বললে প্রদত্ত ভর যেটা, সেটা ডাব্লিউ। হ্যাঁ, এম হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তো দেখো আমরা একটা জিনিস কিন্তু ছোটবেলা থেকেই তোমরা শিখছো, এই ফার্স্ট পেপারে কতবার যে সেটা ইউজ করছে মানে নাই, ঠিক নাই, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব জিনিসটা হচ্ছে ভর বাই আয়তন, বা রো ইকুয়াল টু, দেখো এখানে ভর কোনটা? এখানে ভর কিন্তু ডাব্লিউ, এখানে এম না, বড় হাতের এম না, ছোট হাতের এম না। কোনটা ভর? ভর হচ্ছে ডাব্লিউ। তাহলে ভরের বদলে আমরা লিখবো ডাব্লিউ, আর আয়তনের জায়গায় কি লিখবো? ভি। আয়তন আমরা ভি ইউজ করেছি। তাহলে ডাব্লিউ বাই ভি কে এখানে রো লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি চাই এক কাজ করি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, তাহলে পি এম লিখে, দেখো এমটাকে এখানে আনি, ভিটাকে এখানে আনি। লিখতে পারি কিনা? অবশ্যই পারি। পি এম ডাব্লিউ বাই ভি আর টি। ডাব্লিউ বাই ভি কে কি লেখা যাচ্ছে? ঘনত্ব। তাহলে পি এম রো আর টি, তাহলে রো ইকুয়াল টু পি এম বাই আর টি। এটা মনে রাখতে হবে, কিচ্ছু করার নাই, এটা মনে রাখতেই হবে। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মেইনলি মনে রাখবো এই বক্সটা, যেটা সব জায়গায় কাজে লাগে, গতদিন এটা ম্যাথ করেছি। এবং আরেকটা নতুন একটা বক্স দিলাম, সেটা হচ্ছে রো ইকুয়াল টু পি এম বাই আর টি। রো ইকুয়াল টু পি এম বাই আর টি। আচ্ছা, এখন রো ইকুয়াল টু পি এম বাই আর টি থেকে আমরা আরো কিছু পাবো, যেগুলো বিভিন্ন ম্যাথে আমাদের কাজে লাগবে। দেখো এখানে লিখি, তাহলে রো ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু পি এম বাই আর টি। যে কোনো প্রদত্ত গ্যাসের জন্য, যে কোনো প্রদত্ত গ্যাসের জন্য এম কিন্তু ফিক্সড বা কনস্ট্যান্ট বলতে পারো, যেটা বলছিলাম, কয়েকবার বললাম আজকে। এবং আর তো একটা ধ্রুবক, আর নিজেই একটা ধ্রুবক, যে কোনো গ্যাস না, যে কোনো, মানে যে কোনো পরিস্থিতিতে আর ধ্রুবক, যে কোনো পরিস্থিতিতে আর ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে আমরা যেটা পাচ্ছি, সুতরাং রো ইকুয়াল টু এম বাই আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে পি বাই টি ইন্টু কনস্ট্যান্ট। দেখো এম কনস্ট্যান্ট বললাম যে কোনো গ্যাসের জন্য, এবং আর তো সবার জন্যই কনস্ট্যান্ট, তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো যে ঠিক আছে, যখন টি স্থির থাকবে, যখন টি স্থির থাকবে তখন রো সমানুপাতিক হবে পি, তাই না? যখন টি স্থির থাকবে তখন রো সমানুপাতিক হচ্ছে প্রেসারের। তাহলে আমরা কি লিখতে পারি? রো 1 বাই রো 2 P1 by P2, রাইট? বা আমরা লিখতে পারি রো 1 by P1 রো 2 by P2। লিখতে পারি কিনা?
অবশ্যই দেখতে পারি। আচ্ছা, আবার খেয়াল করে দেখো যে যখন পি স্থির থাকবে, দেখো পি স্থির, তখন টি টি তো তোমার চেঞ্জ হচ্ছে এখন, তাহলে দেখো রো সমানুপাতিক হচ্ছে, সুতরাং রো সমানুপাতিক হচ্ছে 1/t, বা রো ইন্টু টি হচ্ছে এখন একটা ধ্রুবক, তাহলে যেটা পাওয়া যায়, সুতরাং রো 1 t1 ইকুয়াল টু রো 2 t2, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক ছিল। ঠিক আছে, দেখো আগের সূত্রগুলা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আমরা যেভাবে পেয়েছি একই রকম ভাবে এগুলা। ঠিক আছে, তাহলে রো 1 t1 ইকুয়াল টু রো 2 t2 ইকুয়াল টু k, আবার রো 1 বাই p1 রো 2 বাই p2 ইকুয়াল টু হচ্ছে k। তাহলে ওভারঅল এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে ওভারঅল যেটা লেখা যাচ্ছিল সেটা হচ্ছে রো t বাই p, এটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? দেখো কনস্ট্যান্টটাকে এই পাশে রাখি, বাকি এদিকে নিয়ে আসি, সুতরাং আমরা লিখতে পারি রো 1 t1 বাই p1 রো 2 t2 বাই p2 কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু এগুলা লেখা যায়। হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখতে চাইলে এইভাবে মনে রাখতে পারো যে আমি কনস্ট্যান্টকে এক পাশে রাখি, তাহলে দেখো যখন p স্থির থাকবে তখন উভয় পাশে p সেম হয়ে যাবে, তাহলে যেটা হচ্ছে রো 1 t1 রো 2 t2। যখন t স্থির থাকবে তখন উভয় পাশে t সমান হয়ে যাবে, তাহলে রো 1 বাই p1 রো 2 বাই p2। p কোনটা রো কোনটা আলাদা আলাদা কিন্তু, হ্যাঁ p কিন্তু এভাবে লিখবা স্ট্রেট, রো কিন্তু এই যে এখানে একটু বাঁক থাকবে, এগুলা যেন আবার উল্টাপাল্টা না করে লেখার সময়, হ্যাঁ এগুলা কিন্তু সাবধানে রো এবং পিটা লিখবা, নাহলে পরীক্ষা খাতা তোমাকে বোঝাইতে হবে তো কোনটা পি লিখছো কোনটা রো লিখছো, অনেকেই এই ভুলগুলা করে, রো আর পি একরকম করে ফেলে। আচ্ছা, অক্সিজেন ও হাইড্রোজেনের দুটি হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর আয়তন ও চাপ সমান হলে তাদের তাপমাত্রার অনুপাত কত? দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর, তো ভর বলতে আমরা নরমালি কোন ভরটাকে বুঝবো, একটু আগে বলেছি ডাব্লিউটাকে আমরা ভর বুঝবো। আয়তন ভি, চাপ সমান হলে তাদের তাপমাত্রার অনুপাত মানে টি দ্বয়ের অনুপাত কত? তা আমরা যেটা তাহলে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো দুটি নমুনার ভর সেম, তাহলে ডাব্লিউ হাইড্রোজেন ডাব্লিউ অক্সিজেন, তারপরে আয়তন সেম, এটাকে ডাব্লিউ ধরলাম এটাকে ভি ধরলাম, তারপরে চাপ সেম, ভর আয়তন চাপ, হ্যাঁ তাপমাত্রার অনুপাত কত? তাহলে টি হাইড্রোজেন বের করবো টি অক্সিজেন বের করবো, তাদের অনুপাতটা বের করতে হবে। তো আমরা যেটা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে লেখা যায় পি, হাইড্রোজেনের চাপ কত পি, আয়তন কত ভি, এন, এন এর বদলে ডাব্লিউ বাই এম, ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে এখানে সরাসরি ডাব্লিউ, এম কত? এম হাইড্রোজেন, শুধুমাত্র এম হাইড্রোজেন, এটা কিন্তু হাইড্রোজেনের জন্য আলাদা অক্সিজেনের জন্য আলাদা, কখনোই এমটা দুইজনের জন্য সেম হবে না, এটা হচ্ছে এক একটা গ্যাসের আইডেন্টিটি। তাহলে আর আর কিন্তু সবার জন্য সেম। এখন টি, টি কত? টি তো বের করবো, তাহলে টি হাইড্রোজেন, তাহলে এটা এক নাম্বার। অনুরূপভাবে অক্সিজেনের জন্য লেখা যায় পি সেম, দুইজনের জন্য ভি সেম, ডাব্লিউ সেম, এম আলাদা, আর টি অক্সিজেন 2। আচ্ছা তাহলে দেখো 1/2 করি, তাহলে যেটা থাকে পিভি বাই পিভি কাটাকাটি, ডাব্লিউ বাই এম হাইড্রোজেন, ডাব্লিউ বাই এম অক্সিজেন, আর টি হাইড্রোজেন, আর টি অক্সিজেন। তাহলে দেখো আর আর কাটে, ডাব্লিউ বাই ডাব্লিউ কাটে, পিভি পিভি কাটে, যেটা থাকে 1 ইকুয়াল টু 1 বাই হাইড্রোজেনের ই কত? আণবিক ভর 2, তারপরে
অক্সিজেনের কত 32 ইন্টু টি হাইড্রোজেন বাই টি অক্সিজেন। কি চেয়েছে? তাপমাত্রার অনুপাত, কিন্তু প্রথমে কার কথা বলেছে? প্রথমে বলেছে অক্সিজেনের কথা, তাহলে অক্সিজেন বাই হাইড্রোজেন আকার আনতে হবে। সুতরাং 1 ইকুয়াল টু 32/2 16 টি হাইড্রোজেন টি অক্সিজেন, তাহলে অক্সিজেন বাই হাইড্রোজেন করলে হাইড্রোজেনের সাথে 16 গুণ আছে, এইটা 16:1। এটা হচ্ছে তাপমাত্রার অনুপাত। ঠিক আছে, সোজা অঙ্ক ছিল এটা, এটা তেমন কঠিন ছিল না। একটি পাহাড়ের উপরে উষ্ণতা ও বায়ুমণ্ডলের চাপ যথাক্রমে 7 ডিগ্রি সেলসিয়াস ও পারদ স্তম্ভের 70 সেন্টিমিটার। উক্ত পাহাড়ের পাদদেশে উষ্ণতা ও চাপ যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস ও পারদ স্তম্ভের 76 সেন্টিমিটার। পাহাড়ের উপরে ও নিচে বায়ুর ঘনত্বের তুলনা করো। তো আমি উপরেরটা ধরি হচ্ছে ρ1 এবং নিচেরটা ধরেছে ρ2। ঠিক আছে, তো আমরা যেটা জানি ρ1 T1 বাই P1 ইকুয়াল টু ρ2 T2 বাই P2, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ মনে রাখা লাগবে এগুলো। ρ1 T1 বাই P1 ρ1 T2 বাই P2। উপরে সুন্দর সুন্দর রুটি লাগে, রুটি। তো যাই হোক, এটা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে দেখো উপরে ধরছি 1, নিচে ধরছি 2, তাহলে একটি পাহাড়ের উপরে উষ্ণতা দেওয়া আছে, তাহলে ρ1 উষ্ণতা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে চেঞ্জ করতে হবে, ডিভাইড বাই P1 70 সেন্টিমিটার। হ্যাঁ, তো আমি যেটা বলি বারবার করে, যে অনেকবার বলেছি তোমাদেরই, যে ওই পাশে এককগুলো সেম রাখতে হবে। তো ওই পাশেও দেখো সেন্টিমিটারে আছে, নিচেও থাকবে, তো সেন্টিমিটারই থাক, তাহলে একক আর চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করছি না, কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, ρ2 এটার একক ইনক্লুড বের করতে হবে, আর এটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 + 273, আর নিচে হচ্ছে কত? নিচে 76 সেন্টিমিটার। তাহলে এখন হচ্ছে ρ1 বাই ρ2, এটাই বের করতে হবে। তাহলে যেটা হচ্ছে ρ1 বাই ρ2 করলে 300/76 ইন্টু 70/280, এটাই হচ্ছে অ্যান্সার। (75/76) এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 76 সেন্টিমিটার পারদের চাপে আর্গনের ঘনত্ব 1.6 গ্রাম পার লিটার, 200 সেন্টিমিটার কিউব আয়তনের একটি ইলেকট্রিক বাল্ব আর্গন দিয়ে
ভর্তি করা হলো। বাল্বে গ্যাসের চাপ 75 সেন্টিমিটার। পারদ চাপ ও তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস হলে আর্গনের ভর নির্ণয় করো। ঠিক আছে, তো তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে তোমাদের দুইটা স্টেপ এটা করতে হবে। আর্গনের ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে আর্গনের ঘনত্বটা বের করে তারপরে আয়তন দ্বারা গুণ দিব, এটা হচ্ছে কথা। তো তোমরা প্রথম স্টেপ 1টা তোমরা করবা। স্টেপ 1 তোমরা বের করবা হচ্ছে আর্গনের ঘনত্ব কত বাল্বের ভিতরে, বাল্বের ভিতরে কত এটা একটু বের করো। 2 মিনিট টাইম দিলাম। ঘনত্ব এবং টেম্পারেচার যে ইকুয়েশন ছিল সেটা দিয়ে বের করতে হবে। হ্যাঁ, একটু বের করো, 2 মিনিট টাইম দিলাম। কি করবা এটাতে ρ1 T1 বাই ρ1 T1 বাই P1 ইকুয়াল টু ρ2 T2 বাই P2 ইউজ করতে হবে, তাহলে তোমরা ঘনত্বটা পেয়ে যাবা। ইউজ করো তাড়াতাড়ি। 1.1 এর গ্রাম পার লিটার আসছে, একটু চেক করি। হ্যাঁ ঠিক আছে রাকিব হাসান, ঠিক আছে ওটা ঠিক আছে, তুমি করো। এরপরে তুমি ভরটা বের করে ফেলো, আয়তন দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখেন, ঠিক আছে 1.180 আসবে। তারপরে ঠিক করো, আয়তনটা বের করে ফেলো। হ্যাঁ ঘনত্ব ঠিক আছে, স্টেপ 1 ঠিক আছে, স্টেপ 1 এর সবার অ্যানসার ঠিক আছে, 1.18 গ্রাম পার লিটার আসবে। হ্যাঁ, তাহলে রো যেটা সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে 1.18 গ্রাম পার লিটার। এখন তোমাদের স্টেপ 2টা হবে হচ্ছে কি বের করতে হবে, ভর মানে ডাব্লিউটা বের করতে হবে। তো আমরা যেটা জানি রো ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। ভি এর দেখো এখন ভি দেওয়া আছে, এখান থেকে ডাব্লিউ বাই ভি থেকে ডাব্লিউটা বের করো এখন। তো স্টেপ 2 এটার জন্য 1 মিনিট টাইম নিতে পারো হাইয়েস্ট। চলে আসছে একজনের অ্যান্সার 0.236। ঠিক আছে, না 0.236 গ্রাম হবে। রাকিব একটু চেক করো, তোমার হয়তো কোন একটা ইয়েতে ভুল গেছে কনভার্ট করতে চেয়ে, না হলে হয়তো টাইপ করতে যেয়ে তুমি করেছো। তো চেক করো, 0.236 হবে। 0.236 গ্রাম হবে, 0.236। কেমনে এটা করি, এটা তো অনেকের পয়েন্টটা ঠিক আসে নাই। তো দেখো এখানে ডাব্লিউ তো বের করো, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু রো ভি। রো এর ভ্যালু 1.18 গ্রাম পার লিটার আছে, গ্রাম পার লিটার, তাহলে 1.18 গ্রাম পার লিটার। আর ভি এর ভ্যালু আছে হচ্ছে কিসে, সেন্টিমিটার কিউবে। লিটারকে সেন্টিমিটার কিউবে চেঞ্জ করতে হবে এবার। তাহলে দেখো, কারণ এখানে সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কাটাকাটি যেতে হবে, নাহলে সেন্টিমিটার কিউবকে লিটারে চেঞ্জ করতে হবে। তো 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। তাহলে 10⁻³ মিটার কিউব, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ওভারঅল যেটা আছে, এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে। মিটার কিউব মানে তো তাই 1 মিটার 1 মিটার 1 মিটার গুণ আকারে আছে। একটা মিটার মানে 10⁻² মিটার সেন্টিমিটার কিউব, তাহলে কিউব।
তাহলে এইটা 1 লিটার মানে এতটুকু, কতটুকু আসে? এগুলা সরাসরি মুখস্থ রাখি না, আমি বের করি, অনেকে সরাসরি মুখস্থ রাখতে পারে। 10 টু দি পাওয়ার -6, ভুল করলাম নাকি আমি একটা? হ্যাঁ, 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, তো +6 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 1.18 বাই 1000 সেন্টিমিটার কিউব ইন্টু 200 সেন্টিমিটার কিউব, তাহলে 1.18 বাই 5 0.6236। তোমাদের কত আসছে? হ্যাঁ, ঠিকই আছে। একটি ইলেকট্রিক ভ্যাকুয়াম টিউব, একটি ইলেকট্রিক ভ্যাকুয়াম টিউব প্রস্তুত করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 12 into 10 to the power -6 সেন্টিমিটার চাপে টিউবকে সিল করা হলো। টিউবের আয়তন 100 সেন্টিমিটার কিউব। টিউবে যতগুলো গ্যাস অণু রয়ে গেল তার সংখ্যা বের করো। একটু চেক করি আমি কি কি বের করেছে। টি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, 76 সেন্টিমিটার, এটা কি চাপ? পারদ চাপই হবে, এখানে কিছু বলা নাই। পারদ চাপ, কিছু না বলা থাকলে পারদ চাপ। আচ্ছা, টিউবের আয়তন 100 সেন্টিমিটার কিউব, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, পি দেওয়া আছে। আচ্ছা, টি এর ভ্যালু দেওয়া, পারফেক্ট আছে। হ্যাঁ, তার সংখ্যা বের করো। ওকে, তো এটা তোমরা ট্রাই করতে পারো। এটা তোমরা ট্রাই করবা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে, দেখি কয়জন পারে। এটা 3 মিনিট টাইম দিলাম। যাও, পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করো, চলে আসবে। 3 মিনিট টাইম নিলা। একটি ইলেকট্রিক ভ্যাকুয়ামটি প্রস্তুত করার সময় এত তাপমাত্রা, এত চাপে, চাপকে ঠিক করে আগে। হ্যাঁ, 12 into 10 to the power -6 সেন্টিমিটার। আচ্ছা, 76 সেন্টিমিটার, দেখো মনে মনে খেয়াল, 76 সেন্টিমিটার পারদ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 সেন্টিমিটার পারদ চাপ মানে হচ্ছে 1/76 অ্যাটমসফিয়ার। সুতরাং আমরা এত সেন্টিমিটারে আছি, তাহলে 12 into 10 to the power -6 সেন্টিমিটার পারদ চাপ মানে হচ্ছে 12 into 10 to the power -6 বাই 76 অ্যাটমসফিয়ার। তাহলে এত অ্যাটমসফিয়ার আসলো, কত অ্যাটমসফিয়ার আসে এটা? আচ্ছা, যাই আসুক না আসুক না কেন অ্যাটমসফিয়ারটা, ওইটাকে আমাদের অ্যাটমসফিয়ারকে এখন এসআই এ চেঞ্জ করতে হবে। 76 101 325 প্যাসকেলে চেঞ্জ করে দিলাম। প্রেশার নিয়ে কাহিনী শেষ, এটা বাদ। ভিটা ঠিক করতে হবে, 100 সেন্টিমিটার কিউব আছে, মিটার কিউবে আনতে হবে। হ্যাঁ, তাহলে কত আসে? আমরা যেটা জানি 100 সেন্টিমিটার কিউব, তো 1 মিটার কিউব মানে হচ্ছে 10 to the power 6 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1/10 to the power 6 মিটার কিউব। তাহলে যেটা আসছে 100 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 100 into 10 to the power -6 মিটার কিউব। ঠিক আছে, এগুলা কেউ মুখস্থ করে না, এটা তো মুখস্থ রাখা লাগবে। এগুলা কনভার্সন মুখস্থ করলে না, মুখস্থ থাকে ঠিক আছে, ভালো কথা নর্মাল টাইমে, কিন্তু পরীক্ষার হলে হুট করে 10 to the power 6 এর জায়গায় 10 to the power 3 বসা দিলে মুশকিল হয়ে যাবে। নিজে নিজে বের করবা, টাইম লাগে না বেশিক্ষণ, ওভাবে বের করাই ভালো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 10 to the power -6 মিটার কিউব। ওকে,
তাহলে যেটা আসে ভি এর ভ্যালুটা বের হলো, তাহলে পি ভি ঠিকঠাক করলাম। টি তো হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 300 কেলভিন। এবার হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি বসাবো। এখন যেটা বলেছে যে যতগুলি অণু রয়ে গেল তার সংখ্যা, অণুর সংখ্যা কিভাবে বের করা যায় আমরা জানি, এন ইকুয়াল টু উপস্থিত অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। গতদিন এটা আমরা পরিচয় দিয়েছিলাম বিভিন্নভাবে যে এন কতভাবে বের করা যায়, তার মধ্যে এটা একটা ছিল, অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি পি এর ভ্যালু হচ্ছে এটা 12, হ্যাঁ 12, এটা 1.2 না। ভি 101 300, পি তো ঠিক করে নেই, 101 325। ভি এটা ভি হচ্ছে 100 × 10⁻⁶। তারপরে পিভি গেল। এবার হচ্ছে এনআরটি, এন এর বদলে এন তো বের করব 6.023 10⁻23, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টি এর ভ্যালু হচ্ছে কত 300। তাহলে এবার এন এর ভ্যালু বের হবে। সাবধানে তুলতে হবে এটা, শিট, সাবধানে এটা ক্যালকুলেটরে তুলে ফেলতে হবে। আচ্ছা করে ফেলি। 12 10⁻⁶, 76, 101 325, 100 × 10⁻⁶, এন এর ভ্যালু বের করব 8.314, টি 300। কয় সেকেন্ড নিবে? হায় হায়, এখন আসছে না। 3.86 × 10⁻14, এখানে কত ছিল অ্যান্সার এদের? এখানে আচ্ছা আমি আমার অ্যান্সারটা আগে লিখি। 3.86 × 10⁻14, অণুর সংখ্যার কোনো একক হয় না, এতগুলো। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আমরা করেছি। আচ্ছা, একটা ভালো ম্যাথ করতে হবে এখন। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটা বুয়েটে আসছিল হুবহু না, সেম ডাটা মানে অন্য ডাটা আসছিল, কিন্তু আসছিল বুয়েটেও মনে হয় আসছিল। তো এটা করব আমরা এখন। কোনো ব্রেক দিতে হলে বললো, হ্যাঁ যদি ব্রেক দিতে হয় না। আজান দিচ্ছে তো। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 30 লিটার আয়তনের একটি সিলিন্ডারে সিলিন্ডারের 15 অ্যাটমসফিয়ার চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাস আছে। সিলিন্ডারটি থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে গেলে সিলিন্ডারটি থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে দিলে চাপ কমে 11 অ্যাটমসফিয়ার হয় এবং উষ্ণতা কমে 17 ডিগ্রি সেলসিয়াস। সিলিন্ডার থেকে কত ভরের অক্সিজেন বের করে দেওয়া হয়েছিল?
তো এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার বিভিন্ন রকম তোমার যেটা বলে যে ভার্সনও থাকতে হবে, আমি বলবো এর বিভিন্ন ভার্সনে কি কি রকম ডাটা থাকবে। তো প্রথমে এটা করি, 30 লিটার আয়তনে একটি সিলিন্ডারে 15 অ্যাটমসফিয়ার চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অক্সিজেন গ্যাস আছে। সিলিন্ডারটি থেকে কিছু পরিমাণ গ্যাস বের করে দিলে চাপ কমে 11 অ্যাটমসফিয়ার হয় এবং উষ্ণতা কমে হয় 17 ডিগ্রি সেলসিয়াস। সিলিন্ডার থেকে কত ভরের অক্সিজেন বের করে দেওয়া হয়েছিল সেটা বের করতে হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে তোমার এখানে 30 লিটার আয়তনের সিলিন্ডার, এখন সিলিন্ডারের মধ্যে কি হয়, সম্পূর্ণ আয়তন জুড়ে গ্যাস থাকে। ওকে, তাহলে আমরা আদিতে যদি P1 V1 N1 RT লিখতে চাই, আর এর ভ্যালু কিন্তু ফিক্স, আর 1 হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো N1 বের করা যাবে P1 V1 বাই RT1। P এর ভ্যালু কত, 15 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারকে অ্যাটমসফিয়ারে রাখলে এখানে রাখতে হবে লিটার, আমি গতদিন বলেছিলাম। এটা অ্যাটমসফিয়ারে রাখলে, এটা লিটারে রাখলে, আর এর ভ্যালু বসাবো আমরা 0.0821। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। অ্যাটমসফিয়ার লিটারে বসালে আর এর ভ্যালু 0.0821, সুবিধা হয় করতে ম্যাথ করা। তাহলে V1 এর ভ্যালু হচ্ছে 30, নাহলে তুমি কনভার্ট করতে পারো, সমস্যা নাই, এসআই কনভার্ট করে নিবা পুরাটাই, ওটা সমস্যা নাই। 30 লিটার আর এর ভ্যালু 0.0821, আর T1 এর ভ্যালু হচ্ছে 27, তাহলে 300 কেলভিন। তাহলে ওভারঅল এন এর ভ্যালু পাওয়া গেল 18.27 মোল। N1 এরপরে শেষে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে P2 V2 N2 RT2। তাহলে N2 ইকুয়াল টু P2 V2 বাই RT2। দেখো n কেন বের করছে, আমরা কি বের করব, অক্সিজেন কতটা বের করে দেওয়া হয়েছিল। N1 থেকে অ্যাকচুয়ালি প্রথমে কতটা অক্সিজেন ছিল এটা বের করা যায়, কিন্তু আমরা তাহলে বের করে ফেলি। হ্যাঁ, N1 ইকুয়াল টু W1 বাই M। খেয়াল করবা M এর ভ্যালু কিন্তু ফিক্স, W চেঞ্জ হবে, M এর ভ্যালু ফিক্স। আচ্ছা, তাহলে W1 ইকুয়াল টু N1 ইনটু M, 18.27 ইনটু অক্সিজেনের M হচ্ছে 32, $584.64 গ্রাম, এত গ্রাম অক্সিজেন ছিল শুরুতে। এবার আমরা শেষে কত গ্রাম অক্সিজেন ছিল সেটা বের করব। তাহলে P2 এর ভ্যালু হচ্ছে, চাপ কমে হচ্ছে 11 অ্যাটমসফিয়ার, আয়তন কত, এখানে যা ঝামেলা হয়, আয়তন কত তো বলা নেই পরে, কিন্তু তুমি যতই গ্যাস বের করো কিংবা গ্যাস ঢোকাও একটা সিলিন্ডারের ভিতরে, সিলিন্ডারের আয়তন জুড়েই থাকতে হবে তাকে, অবশ্যই সিলিন্ডারের আয়তন জুড়েই থাকবে। তাহলে যেটা হচ্ছে 30 লিটার, V2 তাই V1 তাই। আর এর ভ্যালু 0.0821, টি এর ভ্যালু হচ্ছে তাপমাত্রা কমে 17, তার মানে হচ্ছে 290। তাহলে ওভারঅল যেটা হচ্ছে 1130 13.86 মোল। সুতরাং শেষ ভর W2 ইকুয়াল টু N ইন্টু M, N2 ইন্টু M, 13.86 ইন্টু 32 গ্রাম, 443.53 গ্রাম। তাহলে দেখো আগে ছিল এটা, পরে হলো এটা, তাহলে বের করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে কত গ্রাম অক্সিজেন, 584.64 মাইনাস 443.53 গ্রাম। $141.11 গ্রাম, এটা বের করে দেওয়া হয়েছে, বাকিটুকু আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মার্কার চেঞ্জ করি, তার মার্কার পুরানো হয়ে গেছে।
আচ্ছা, এরপরে আচ্ছা এইটার ভার্সনগুলোর কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এটা এমন হতে পারে যে তোমার প্রেসার সেম থাকে, এই শর্ত থাকতে পারে। আমি বলি কিরকম, দাঁড়াও তোমাদের বলি, দাঁড়াও কই কই এসেছে এটা সহ বলি শর্ত, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে এরকম যদি থাকে যে এটা তোমরা করবা এখন, হ্যাঁ, চাপ কমে এত হয়। আচ্ছা এটা দাঁড়াও বলি, এটা হচ্ছে আয়তন বলা আছে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব আয়তনের, হ্যাঁ, তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, ভালো, চাপ ইয়েতে দেওয়া আছে, প্যাসকেলে দেওয়া আছে 2.5 × 10⁵ প্যাসকেল। তাপমাত্রা স্থির রেখে কিছু পরিমাণ গ্যাস বের করে দেওয়ায় চাপ কমে 1.3 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হয়। ব্যবহৃত অক্সিজেন গ্যাসের ভর কত, এটা বের করো। অ্যান্সারটা বের করে। না, এটার অ্যান্সার হচ্ছে 1.536 × 10⁻⁶, স্যার 10⁻³ কেজি, তার মানে 1.536 গ্রাম হবে এটার অ্যান্সার। চেক করো কোথাও ভুল করেছে হয়তো। ঠিক আছে রাখেন। না এই তোমাদের সবার সেম অ্যান্সার আসে কেন? তাহলে এখানে কি ভুল আছে?
এখানে কি ভুল আছে কোনো? আচ্ছা আমি করে দেখি এটা, এখানে ভুল থাকতে পারে, এদের উপর আমার ভরসা নেই, প্রশ্নের উপর ভরসা আছে, এদের উত্তরের উপর আমার ভরসা নেই। আচ্ছা এত সিলিন্ডারে এত চাপে এত আয়তন, আচ্ছা কি আছে, তাপমাত্রা এবার স্থির আছে, তাহলে N1 যেটা দেখো N1 P1 V1 বাই RT, আয়তন স্থির আছে, আয়তন কিন্তু চেঞ্জ হয় না, আয়তন স্থির, ঠিক আছে। আর NT তাহলে P2V বাই RT, ঠিক আছে, তাপমাত্রা স্থির আছে, আয়তন তো স্থির এবং প্রেসারটা জাস্ট আলাদা, চাপ আলাদা। তাহলে ডেল N আমরা এইভাবে লিখতে পারি N1 মাইনাস N2। দেখো আগেরটা এইভাবে করা যাইতো, হ্যাঁ সেম ভাবেই করা যাইতো, এখানে জাস্ট টি গুলো আলাদা থাকতো, N1 N2 বের করে এইভাবে করতে পারতো। তাহলে এখানে যেটা করা যায় V বাই RT কমন নাও, তাহলে যেটা থাকে P1 মাইনাস P2 ডেল N। সুতরাং ডেল W টা হবে হচ্ছে ডেল N ইন্টু M বা V বাই RT P1 মাইনাস P2 ইন্টু M, সব ভ্যালু দেওয়া আছে। V এর ভ্যালু 1000 সেন্টিমিটার কিউব, এটাতে প্যাসকেল আনতে, সরি এটাকে মিটার কিউবে আনতে হবে, তাহলে 1000 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইড বাই আর এর ভ্যালু 8.314, টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন, হ্যাঁ P1 মাইনাস P2, তাহলে যেটা হয়েছে আগে ছিল 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, পরে হচ্ছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে 2.5 মাইনাস 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এম এর ভ্যালু হচ্ছে 32 গ্রাম। তাহলে ওভারঅল অ্যান্সার আমার আসবে হচ্ছে গ্রামে, কারণ সব মিলে এন এর কিন্তু কোনো একক নাই, এন যেটা ডেল এন যেটা এটার নিজস্ব কোনো একক থাকবে না, এম এর একক যা থাকবে সেটাই গ্রাম আসবে। তো দেখি কত আসে, তাহলে ভি বাই আর টি, তাহলে 1000 10 টু দি পাওয়ার মাইনাস 6 8.314 300 2.5 minus 1.3 10 to the power 5 to 32 1.54 গ্রাম। তোমরা সবাই ভুল করেছো কোথাও একটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা লাস্ট একটা ম্যাথ করব। আচ্ছা আমাদের যেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার দুইটা পার্ট, যেটা বলেছিলাম শুরুর দিনে, আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব। তো আদর্শ গ্যাসটা পার্টটা আজকে শেষ হচ্ছে, গ্যাসের গতিতত্ত্ব পার্টটা নেক্সট দিন আমরা শুরু করব। এইবার যে অঙ্কটা, অঙ্ক না এটা একটা গ্রাফের ম্যাথ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ভিটি গ্রাফ। তো ভিটি গ্রাফে কি হয়, ভিটি গ্রাফ চার্লসের সূত্র থেকে আসে এবং নির্দিষ্ট সংখ্যক গ্যাসের জন্য বলা আছে, নির্দিষ্ট সংখ্যক গ্যাসের জন্য কি এই এটাতে কিন্তু চাপ স্থির, এটাতেও কিন্তু চাপ স্থির, রাইট, কারণ এটা চার্লসের সূত্র মেনে চলছে। আচ্ছা এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60। প্রশ্নটা হচ্ছে পি ও কিউ যথাক্রমে N1 ও N2 মোল সমৃদ্ধ দুটি আদর্শ গ্যাস, স্থির চাপে গ্যাস দ্বয়ের আয়তন বনাম পরম তাপমাত্রার লেখচিত্র। দেওয়া আছে N1 is to N2 equal to what, N1 এবং N2 এর অনুপাত বের করতে হবে, স্থির চাপ বলা আছে। তো আমরা যেটা জানি PV equal to nRT, PV equal to nRT, তাহলে N equal to কত, PV by RT। আচ্ছা এখন চাপ দুটার সেম, তাহলে N1 P V1 by RT1